আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা জেরান্ড পার্টিসিপলের প্র্যাকটিস করব। জেরান্ড পার্টিসিপল একটা কনফিউজিং টপিক, আমি বলেছিলাম। আমি নিশ্চিত জানি এখন আপনার কাছে এটা কনফিউজিং টপিক না। যদি কোথাও কনফিউশন থেকেও থাকে, আমি নিশ্চিত আপনি আজকের এই প্র্যাকটিস ক্লাস করার পর ওই কনফিউশনগুলো অবশ্যই কেটে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আমার সাথে থাকবেন, এবং যেহেতু প্র্যাকটিস ক্লাস ভাই, বরাবরের মতো খাতা কলম থাকলে আপনার উপকার বেশি হবে। আবারও বলি, প্রতিদিন বলি, সেটা হলো পরীক্ষার হলে যাওয়ার আগে যখন আপনি বাসায় প্র্যাকটিস করছেন, যত বেশি চিন্তা করে করে প্রশ্ন সমাধান করবেন, পরীক্ষার হলে আপনার সময় তত কম লাগবে কারেক্ট উত্তর বাছাই করতে। আপনার কাছে খাতা কলম থাকলে ভালো, না থাকলেও আপনি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমার সাথে একটু ভাববেন। আমি ব্যাখ্যা দেওয়ার আগে আপনি নিজে ভাববেন। আমরা শুরু করছি বিসমিল্লাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটা প্রশ্ন দেখা যাচ্ছে, দেখেন, ট্রাই করেন দুটো প্রশ্ন আনসার কি খাতায় লিখতে অথবা নিজের মতো করে একটু ভাবতে। ইয়েস, আমি জানি উত্তর পেয়ে গেছেন ইতিমধ্যে। জেরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ। জেরান্ড কিসের কাজ করে ভাই? আমরা পড়ে এসেছিলাম জেরান্ড এবং পার্টিসিপল দুটোর আমরা বলেছিলাম ডাবল পার্টস অফ স্পিচ। জেরান্ড ভার্ব প্লাস নাউনের কাজ করে, পার্টিসিপল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে জেরান্ড যেহেতু, তাহলে ভার্ব প্লাস নাউন কোথায় আছে? ইয়েস, উত্তর এ পেয়েছেন নিশ্চয়ই। দেখেন ভাই, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসছে। জেরান্ড ইজ সিমিলার টু কি? নিশ্চয় নাউন। উত্তর আপনি পেয়েছেন। তাহলে এ জেরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ এ ভার্ব এন্ড দ্য নাউন। জেরান্ড ইজ সিমিলার টু নাউন। বাক্য পড়েন ভাই, বাক্য পড়লে সুবিধা আছে। দেখেন, আমরা ডিগ্রি টপিক পড়তে এসে কিন্তু এই টাইপের বাক্য জিনিস পড়ছি। জেরান্ড ইজ সিমিলার টু নাউন, ইজ সিমিলার টু, এটা কিন্তু একটা প্রিপোজিশন। টু একটা প্রিপোজিশন আছেও সাথে, তারপরে কিন্তু একটা নাউন লাগবে। তাহলে বাক্যটাই পড়েন জেরান্ড ইজ সিমিলার টু নাউন, আপনার কাজে দিবে। দেন 3-4 করেন। সবগুলো পরীক্ষায় আসছে, আমি নিজে বানায় একটা প্রশ্ন দিই না এখানে। আপনি এগুলো যে কোনো বইতেও পাবেন। পজ করেন, একটু মাথা ঘামান। আশা করি আপনার উত্তর হয়ে গেছে। এবার আসেন আমার সাথে একটু ভাবেন। জেরান্ড ইজ রিলেটেড টু কি? জেরান্ড ইজ রিলেটেড টু কি? আমরা দেখে আসছি জেরান্ড কার কাজ করে? ভার্ব প্লাস নাউনের কাজ করে। তাহলে অপশনে আপনি নাউন পাইতেছেন না, তাহলে অপশন আপনি ভার্ব পাইছেন, ভার্বই তো দিবেন। ইয়েস, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। পার্টিসিপলের ডেফিনিশন চাইছে আসলে, বা এই জেরান্ড যেমন ভার্ব প্লাস নাউনের কাজ করে, পার্টিসিপল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, এটাই জানতে চাইছে। আমরা উত্তর সি নাম্বার পেয়েছি। A parasol is a word which is partly a verb and partly an adjective. Yes, সহজ না ভাই? কত সহজ জিনিস দেখেন। এবার করেন 5-6 করেন। 5-6-7 তিনটা আছে। 5-6-7 মাথা ঘামান ভাই, ভাই বোন, মাথা ঘামান। যত বেশি এখন মাথা ঘামাবেন ইনশাআল্লাহ, পরীক্ষার হলে আপনার মাথা তত কম ঘামবে সঠিক আনসার পেতে। আসেন ভাই, উত্তরগুলো আমরা একটু দেখতে থাকি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, বিসিএস পরীক্ষার প্রশ্ন। রোলিংটার আমরা কি বলবো? আমরা বুঝে গেছি জেরান্ড তো অবশ্যই বলবো না, আমরা ভার্বাল নাউন আমরা এখানে বলবো না। ওকে, আমরা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ দুটো নিয়ে একটু মাথা ঘামাবো। কোনো কোনো বইতে অ্যাডজেক্টিভ, কোনো কোনো বইতে পার্টিসিপল লেখা আছে। আসলে এই উত্তরে এ রোলিং স্টোন, রোলিং শব্দটা আমরা জেরান্ডও বলতে, পার্টিসিপলও বলতে পারি, অ্যাডজেক্টিভও বলতে পারি। কারণ লিটারালি পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের একটা পার্ট, আমরা জানি এটা। এখন আপনি বলুন স্যার আসলে উত্তর দিব কোনটা, ওটা বলেন। ভাই আসেন, আমরা উত্তর কিন্তু পার্টিসিপলই দিব। এখানে একটা কথা বলি। প্রথম কথা হলো, পরীক্ষকরা এরকম প্রশ্ন করবেন না, আমরা এরকম প্রশ্ন আর পাই না। কারণ এগুলো এরকম কনফিউজিং প্রশ্ন ওনারা করেন না, যেখানে একটা প্রশ্ন দুটো হতে পারে এমন প্রশ্ন ওনারা করছেন না এখন আর। এক, ফলে এটা নিয়ে প্যারা খাইয়েন না। 2 নম্বর পয়েন্ট হলো, এই প্রশ্নের উত্তরে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুটাই কিন্তু দিতে পারি, বাট আমরা উত্তর দিতে হবে পার্টিসিপল। কেন? অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল দুটো থাকলে আমরা পার্টিসিপল দিব কেন? আসেন, কেনটা হলো, দেখেন, যদি পরীক্ষা প্রশ্ন এমন হয় এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এই রোলিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ লিখাই থাকে, রোলিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তখন তো আপনি পার্টিসিপল দিতে পারবেন না, কারণ পার্টিসিপল ইজ নট আ পার্টস অফ স্পিচ। তাহলে আমরা যদি বলে রোলিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আমরা বলবো অ্যাডজেক্টিভ। বাট এখানে কিন্তু কোন পার্টস অফ স্পিচ বলছে না, ফলে আমরা বলেছি পার্টিসিপল। আরো কথা আছে, আসেন,
রোলিংটারে আমরা অ্যাজেডিভ পার্টিসিপল দুটো বলতে পারলেও আমরা কেন পার্টিসিপল এখানে বলছি দেখেন ভাই, এই রোলিং শব্দটা কিন্তু নিখুঁত অ্যাজেডিভ না। নিখুঁত অ্যাজেডিভ কোনটা? হি ইজ এ গুড বয়। দেখেন গুডটারে আমরা কি অ্যাজেডিভ ছাড়া অন্য কিছু বলতে পারবো ভাই? হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি টিচার। এই এক্সট্রাঅর্ডিনারি শব্দটা কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা আসছে, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে। এটা কি অ্যাজেডিভ ছাড়া কিছু বলতে পারতেছেন না। যে শব্দটা ভার্ব ছিল কিন্তু এখন সে অ্যাজেডিভের মতো কাজ করতেছে, অপশনে পার্টিসিপল থাকলে অবশ্যই পার্টিসিপল দিবেন। দেখেন এখানে এই রোলিং শব্দটা কিন্তু টু রোল থেকে আসছে। টু রোল, রোল মানে ঘূর্ণায়, মানে ঘুরা। ওকে ভাই, ঘূর্ণন অবস্থায় থাকা একটা ভার্ব। তাহলে যে শব্দটা ভার্ব ছিল কিন্তু এখন অ্যাজেডিভের মতো কাজ করতেছে, ভার্ব প্লাস আইনযুক্ত অবস্থা হইয়া, তার আমরা অবশ্যই পার্টিসিপল বলবো। তাহলে আমি এই পেন্সের জিনিসটা একটু ক্লোজ করি এভাবে। প্রথম কথা হলো ভাই, এরকম প্রশ্ন ওনারা করেন না, কনফিউজিং প্রশ্ন ওনারা করেন না, এখন আর করবেন না, কারণ দুটা প্রশ্ন উত্তর আছে। এক দুটো পয়েন্ট হলো, যদি এরকম প্রশ্ন দিয়ে মানে যেটা পার্টিসিপলও হয় আবার অ্যাজেডিভও হয়, এরকম প্রশ্ন যদি ক্লুতে লেখা থাকে উইচ ইজ দ্য ওয়ার্ড ইজ ড্যাশ পার্টস অফ স্পিচ, আপনি অবশ্যই অ্যাজেডিভ দিবেন। বাট এখানে কিন্তু সেটা নাই, আমরা এই জন্য দিয়েছি পার্টিসিপল প্লাস যেটা বলেছিলাম একটা ভার্ব ছিল মূলত আগে, শব্দের মূলত ছিল আগে ভার্ব, এখন আইনযুক্ত হইয়া সে অ্যাজেডিভের মতো কাজ করতেছে, অপশনে পার্টিসিপল থাকলে অবশ্যই আপনি পার্টিসিপল দিবেন। ফলে উত্তর আমরা পার্টিসিপল দিয়েছি। অনেকক্ষণ কথা বলছি, একটা প্রশ্ন নিয়েই, সামনেগুলো আর সময় লাগবে না। এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। এডুকেশন হলো আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছে। তাহলে আর্টিকেল ডি এর পর নিডের মাঝে আইনযুক্ত শব্দ আছে, নিশ্চয়ই আপনি বলবেন অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। এখন আমাদের এখানে পার্টিসিপল অপশনই নাই, দেখেন ভাই পার্টিসিপল অপশনই তো নাই। এখন করবো কি আমরা? এই যে ভার্বাল অ্যাডজেক্টিভ দিব। ভার্বাল অ্যাডজেক্টিভ বুঝছেন তো? ভার্বাল অ্যাডজেক্টিভ মানে কি বুঝছেন তো? এই যে একটু আগে এই জিনিস বুঝাইছি, শব্দটা মূলত ভার্ব ছিল, এই যে রোলিং শব্দটা মূলত আগে ছিল কি ভার্ব, এখন সে অ্যাজেডিভের মতো স্টোন দিয়ে মডিফাই করে অ্যাজেডিভের মতো বসা আছে। এখন অপশনে পার্টিসিপল থাকলে আমরা পার্টিসিপল দিব। এটাই কিন্তু এখানে বলছে ভার্বাল অ্যাজেডিভের মতো। দেখেন এটা আমরা উত্তরে কিন্তু অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল বলতাম, কিন্তু অপশনে নাই, অপশন আছে ভার্বাল অ্যাডজেক্টিভ। আমার কথার প্রমাণ কিন্তু এখানেই পাইছেন। এরপরে আসেন, ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। এখন রানিং শব্দটা আপনি দুইটা শব্দ আকারে পাইছেন, এখন আপনি কি বলবেন? চলমান নাকি গতিশীল? একই কথা। গতিশীল নাকি স্থির? স্থির হলে জিরান বলেন, আর গতিশীল বুঝালে আপনি পার্টিসিপল বলেন। আপনি বুঝতে পারছেন চলমান ট্রেন বলছে কিন্তু ভাই, চলন্ত ট্রেন, চলন্ত। গতিশীল বুঝতে পারছেন? যদি বুঝতে নাও পারেন আপনি তো খেলা খেলেন, ট্রেন ইজ রানিং না ট্রেন ফর রানিং। ফর দিয়ে যদি অর্থ মিলে বলবেন জিরান, ইজ দিয়ে অর্থ মিলে বলবেন পার্টিসিপল। আপনি অবশ্যই ট্রেন ফর রানিং বলবেন না, আপনি বলছেন ট্রেন ইজ রানিং। তাহলে আমরা উত্তরে কি পার্টিসিপল পাইছি ভাই? দেখেন তো আমার কথায় পার্টিসিপল পাইছি। উত্তর অবশ্যই ওনারা দুটো একসাথে দিবেন না। তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হইলে খুব ভালো হতো, বাট নাই, আমরা কিন্তু অ্যাজেডিভ দিয়ে যাইতে হইছে। আশা করি আমার যুক্তি সব বুঝছেন ভাই, ইনশাআল্লাহ। তাহলে আসেন ভাই, আমাদের এখানে রোলিং স্টোন, রোলিংটারে আমরা অবশ্যই এখানে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল দিব। আমি এখানে অ্যাজেডিভ লেখা আছে, আপনি এখানে পার্টিসিপল দিবেন, যদিও এটা অ্যাজেডিভ হতে পারে। যুক্তি আছে, আপনি আমার সব কথা শুনেছেন মনোযোগ দিয়ে, আশা করি। আর এখানে আমরা প্রেসিংটারে কি দিব? প্রেজেন্ট পার্টিসিপল। অপশনে কিন্তু দেখেন প্রেজেন্ট পার্টিসিপল নাই, অ্যাজেডিভও নাই, আছে ভার্বাল অ্যাজেডিভ, এটাই আমরা দিব। আর এখানে রানিং ট্রেন, অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল, বাট আমাদের অপশনে কোনো প্রেজেন্ট পার্টিসিপল অপশন নাই। না থাকলে আমরা করবো কি? অ্যাজেডিভই দিব। আবার যদি অপশনে লেখা থাকে রানিংটা কোন পার্টস অফ স্পিচ, তখন পার্টিসিপলও আছে আবার অ্যাজেডিভও আছে, তখন আমরা অবশ্যই অ্যাজেডিভ দিতে হবে। তবে খেয়াল করেন, সহজ কথা আমি শেষ করি এই পেন্সের বিষয়টা। পরীক্ষকরা এখন চেষ্টা করছেন এবং আমরা দেখতেও পাচ্ছি যে একটা প্রশ্ন তো দুটা হয়, এরকম প্রশ্ন ওনারা এড়িয়ে যাওয়ার ট্রাই করছেন। সামনে আরো করবেন, এটা আমাদের প্রত্যাশা। ট্রাই করেন। 8, 9, 10 3 প্রশ্ন আছে। সামনে আর কোনো প্রশ্নের ব্যাখ্যা আমি আর এত লম্বা কথা বলতে হবে না। হস করে আপনি ভাবছেন, প্রত্যাশা করি। এবার আসেন আমার সাথে ভাই, উত্তরগুলো মিলান। ইনশাল্লাহ আপনি সব বুঝে যাচ্ছেন, বুঝে যাবেন। আমরা এখানে পাচ্ছি দ্য রেইন কেম পোরিং ডাউন ইন টরেন্স। তাহলে রেইন খুব করে আসতেছে, এটা বোঝাচ্ছে। ভাই কেম ভার্বের পর কি অবজেক্ট আছে? নাই। ফলে তার মানে কেম ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা জানি আইনযুক্ত ওয়ার্ড পাইলে এটার আমরা কিন্তু পার্টিসিপল বলি। ট্রানজিটিভ ভার্বের পর আইনযুক্ত ওয়ার্ড পাইলে আমরা বলি সেটারে কি? জেরান্ড। ইনট্রানজিটিভের পর আইনযুক্ত ওয়ার্ড পাইলে আমরা বলি পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। দেখেন এখানে ওয়েন্ট শব্দটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। ড্যান্সিং, সে নাচতে নাচতে চলে গেল, তাহলে অ্যাগেইন আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। The underline words here, I have doubts about this happening.
এখানে হ্যাপেনিং শব্দটা আমরা অবশ্যই কি বলবো ভাই, আমরা পড়েছিলাম যে দিস দ্যাট অল, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হলে আমরা এটা বলি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে ভাই, আসেন 11, 12, 13 করেন, সবাই মনোযোগ দিয়ে করে ফেলেন। 11, 12 and 13 একটু পজ করেন, একটু মাথা খাটান। আসেন ভাই উত্তরগুলো দেখেন। আমরা দেখছি বাক্যটা সিম্পল, সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইটেন্ড, বাক্যটা সিম্পল আকারে বসা আছে, তার মানে কাজ হলো দুইটা, সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে কিন্তু দুইটা, বিকেম আছে আবার ফাইন্ডিংও আছে, বাট মূল ভার্ব হলো বিকেম, কাজ দুইটা আছে যদিও। তো বাক্যের অর্থ হলো নিজেরে একা একা পাইয়া সে ভয় পেয়ে গেছে। তাহলে আমরা বলছিলাম না, যখন একটা সিম্পল সেন্টেন্সের দুটো কাজ থাকে, দুটো কাজের প্রথম কাজটা আইনযুক্ত ওয়ার্ড আকারে বসা থাকলে আমরা সেটা কি বলি ভাই, প্রেজেন্ট পার্টিসিপল বলি। এখন কেমনে বুঝবেন, ভয় পায়া মানে একা একা নিজেরে পাইয়া সে ভয় পাইছে, মানে আগে নিজের একা একা দেখছে। ধরেন ঘুমাইছিলেন ছোট থাকতে, ঘুমাইছিলেন, ঘুম থেকে দেখেন আপনার কেউ নাই, ভাই বড় আপু কেউ নাই, আপনি এসব ভয় পাইছেন। তাহলে আগে আপনি নিজেরা একলা একলা অবস্থা পাইছেন, তারপরে ভয় পাইছেন। তাহলে আগে একলা একলা অবস্থা পাইছেন, যে ফাইন্ডিং, এটা আমরা বলবো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখন আরো বোঝার উপায় আছে ভাই, আপনাদের বলেছিলাম না, আপনি যদি এরকম অঙ্ক পান, মানে ভার্ব প্লাস আইএনজি পাইছেন, তবে সেটা কি অবস্থা, নন ফ্রেন্ড ভার্ব আকার অবস্থা, তখন আপনি যে হি আছে না, হিটা তো আমাদের সাবজেক্ট, এই হি সাবজেক্টে তো দুইটা কাজের কাজ করছে, বিকেমও হিটের, ফাইন্ডিংও হিটের। তাহলে আপনি এটার হি দিয়ে আর ফাইন্ডিং দিয়ে মিলাবেন, হি ফর ফাইন্ডিং না হি ইজ ফাইন্ডিং, মিলে কিন্তু ভাই হি ইজ ফাইন্ডিং, ফলে আপনি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল বলেছেন। উত্তর আমরা সিধা গাবো। দেন রাইডিং আ হর্স হি ওয়েন্ট টু আ ডিস্ট্যান্ট প্লেস, মানে রাইডিং আ হর্সের একটা কমা থাকা উচিত, অসুবিধা না, আপনি বুঝতে পারছেন। রাইডিং আ হর্স হি ওয়েন্ট টু আ ডিস্ট্যান্ট প্লেস, সেম কথা, হি সাবজেক্ট, আমাদের বাক্যটা সিম্পল সেন্টেন্স, ভার্ব আছে দুইটা, কাজ আছে দুইটা, ওয়েন্ট আর রাইডিং, রাইডিং নন ফাইনাইট ভার্ব। তাহলে ঘোড়া চালায়া সে দূরে গেছে, তার আগে চালাইছে ঘোড়া, তারপর না সে দূরে গেছে, নাকি আগে দূরে গেছে তারপর চালাইছে, মিলে না কিন্তু। তাহলে আগে যেহেতু চালাইছে, দুইটা কাজে সিম্পল সেন্টেন্সে দুইটা কাজে প্রথম কাজটা আইনযুক্ত ওয়ার্ড করে বসা আছে, আমরা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আর সহজ খেলা আছে, আপনি বলেন হি ফর রাইডিং না হি ইজ রাইডিং, হি ইজ রাইডিং, অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল। সেম, ওপেনিং দ্য ফাইল দ্য ডিটেকটিভ টুক আউট আ নিউজ পেপার কাটিং, দেখেন দ্য ডিটেকটিভ হলো আমাদের সাবজেক্ট, কাজ আছে দুইটা, টুক একটা আর ওপেনিংও একটা। তাহলে আগে ফাইল ওপেন করছে, তারপর ডিটেকটিভে নিউজ পেপার খুলছে, এরকম কিছু একটা। তাহলে আপনি বুঝতে পারছেন ওপেনিংটা আমরা আগের গুলোর মতো প্রেজেন্ট পার্টিসিপল বলছি। ওকে ভাই, আমি নিশ্চিত আপনি অবশ্যই বুঝতে পেরে গেছেন। ফাইন্ডিং দুটা, একটা সিম্পল সেন্টেন্সে দুটা ভার্বের, মানে দুটা কাজের প্রথম কাজটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এখানেও সেম কথা, রাইডিংটার আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, এখানেও সেম আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এগুলো সব পরীক্ষা কিন্তু এসছে। এন্ড দেন আসেন 14, 15 এবং 16 করেন, এই তিনখান রে করেন। পজ করেন, খাতায় লিখেন ভাই, খাতায় লিখেন। খাতা না থাকলে একটু পজ করে নিজের মতো করে চিন্তা করেন। প্রত্যেকটা প্রশ্নে আপনি 20 সেকেন্ড 30 সেকেন্ড একটু ঘাটান, তাহলে আপনি পরীক্ষায় এগুলো তো পেয়ে যাবেন ভাই। আমরা তো পরীক্ষার প্রশ্ন রিপিট পাই, অথবা আপনি এগুলোর মতো করে বাক্য পাবেন, আপনি বুঝবেন যে আপনি এটা পড়েছেন কিন্তু আসলে আপনি পড়েন না এক্স্যাক্টলি সেন্টেন্স, বাট এই প্যাটার্নে আপনি প্রশ্ন অবশ্যই পাবেন। ইয়েস, আসেন। আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন 14তে, ইট ইজ অলওয়েজ ড্যাশ, মানে আপনি কোন একটা বিষয় নিয়ে ডিসকাস যদি করে, আমরা আইনযুক্ত অ্যাজেক্টিভ নেই, তাই না? তাহলে ইট ইজ অলওয়েজ এম্বারেসিং, এম্বারেসিং বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। এম্বারেসিং, এম্বারেসমেন্ট, এম্বারেস, এম্বারেসড, এই চারটা শব্দ কিন্তু স্পেলিং আকারে আপনার জন্য ইম্পর্টেন্ট। এম্বারেসিং, এখানে মূলত ডাবল এস আছে, ডাবল এস। হ্যাঁ, এম্বারেস আরো দুইটা, এসও দুইটা, ফলে এটা আমাদের জন্য ইস্যু। EMBARRASS, এম্বারেস, এটা স্পেলিং আকারে পরীক্ষা কিন্তু আসছে, বিশেষ পরীক্ষা একবার আসছে, as far as I can recall। ওকে ভাই, তাহলে ইট ইজ এম্বারেসিং, এটা হলো এম্বারেসিং। আমরা পড়ে এসেছিলাম না, আইনযুক্ত অ্যাডজেক্টিভ কোন একটা বিষয়কে নিয়ে ডেসক্রাইব করে, আর ইডিযুক্ত অ্যাডজেক্টিভ কোন ব্যক্তির ফিলিংসকে রেফার করে। তাহলে ইট ইজ অলওয়েজ এম্বারেসিং, এটা সবসময় এম্বারেসিং, মানে বিভ্রান্তিকর বা অস্বস্তিকর। when you misunderstand the customs of other countries, যখন আপনি অন্য একটা দেশের কাস্টমরে উল্টাপাল্টা বুঝেন। হি ইজ কোয়াইট, এ কোন একজন ব্যক্তির কোনো কিছু বোঝাচ্ছে, দেখেন হি ইজ কোয়াইট শব্দটা কিন্তু অ্যাডভার্ব, তাহলে হি ইজ কোয়াইট কি, স্যাটিসফাইড, হি ইজ কোয়াইট স্যাটিসফাইড, ইডিযুক্ত অ্যাডজেক্টিভ কোন ব্যক্তির ফিলিংস বোঝাচ্ছে, সে সম্পূর্ণ খুশি উইথ মাই প্রোগ্রেস, আমার প্রোগ্রেস নিয়ে। দেন শি সিমড,
তারে মনে হচ্ছে, দেখেন এই যে she seemed, তারে মনে হচ্ছে, তারা কি মনে হচ্ছে দেখেন, এটাও খেয়াল করেন। না পারলে এখানে পারার একটা উপায় আছে, এন্ডের পরে ইল আছে, ইল ইল শব্দটা কিন্তু ভাই একটা অ্যাডজেক্টিভ, আমরা পড়ে এসেছি বা আপনি পড়বেন বা পারেন, এন্ডের আগে যা হয় পরেও কিন্তু তাই হয়, ইলটা অ্যাডজেক্টিভ, এন্ডের আগে একটা অ্যাডজেক্টিভ নেবেন। এবং ব্যক্তির ফিলিংস কি বোঝাতে আমরা কিন্তু ইডিযুক্ত অ্যাডজেক্টিভ লিখি। আরো সহজ জিনিস আছে, সিমড একটা লিঙ্কিং ভার্ব, আপনি পড়ে আসেন, কত ক্লু আছে ভাই, বুঝে শুনে পড়লে আপনি একটা উত্তর পাইছেন এবং উত্তরেরটা যে সঠিক এটা বোঝা যাওয়া 3-4টা ক্লু আপনি বের করতে পারবেন। আর মুখস্থ করলে আপনি দেখবেন যেটা পাইছেন এটারও আপনি দোটানায় থাকবেন সব সময়। ফলে বুঝে বুঝে পড়েন, তাহলে এক একটা প্রশ্ন উত্তরের জন্য 3-4টা ক্লু আপনারা সাপোর্ট দেবে, উত্তর আসলে এটাই রে, তাকায় আয় হয়ে যাবে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে হি সিমড, সিমড একটা লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ লাগবে, ইডিযুক্ত অ্যাডজেক্টিভ লাগবে, আপনি এম্বারেসড দিবেন কোন ব্যক্তির ফিলিংস। তাহলে শি সিমড এম্বারেসড, তারা এম্বারেসড মনে হচ্ছিল, এন্ড ইল মনে হচ্ছে, ইট এট ইজ এন্ড বেন্ট হার হেড। তাহলে ভাই উত্তর পেয়েছি আমরা, ইট ইজ অলওয়েজ এম্বারেসিং ওয়েন ইউ মিসআন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমস অফ আদার কান্ট্রিজ। দেখেন এখানে এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কেমনে বুঝছেন কমপ্লেক্স? দেখেন ভাই এই বাক্যে মিসআন্ডারস্ট্যান্ড একটা ফাইনাইট ভার্ব আছে, যেটা দিয়ে বুঝতে পারছেন বাক্যটা প্রেজেন্ট টেন্স। যে ভার্ব দেখে আপনি বুঝতে পারেন বাক্যটা কোন টেন্সে আছে, ওই ভার্বটা আমরা ফাইনাইট ভার্ব বলবো। আর ইট ইজ অলওয়েজ, ইজ দেখে আমরা বুঝতে পারছি বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তার মানে হলো আমরা বাক্যে দুটো ফাইনাইট ভার্ব পাইছি, ফলে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং কোন বাক্যে দুটো ফাইনাইট ভার্ব থাকলে ওই বাক্যে অবশ্যই একটা ক্লজ মার্কার থাকে। দেখেন ভাই কথাটা আছে কিনা, এই কথাটা আমি বলে এসেছি আপনাদেরকে। তাহলে হি ইজ কোয়াইট স্যাটিসফাইড, আর she seemed embarrassed and ill at ease and bent her head. নেক্সট আসেন, ভাল লাগতেছে আমি জানি আপনার। 17, 18, 19 করেন, এগুলো সব বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন। 17 নম্বরটা তো রিসেন্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটির বিউনিট এসেছিল, হ্যামলেট, শেক্সপিয়ার। হ্যামলেট পাইলে শেক্সপিয়ার বুঝছেন, হেলমেট না কিন্তু, হেলমেট হলো মাথায় দেয় যেটা আমরা, হলো হ্যামলেট। হ্যামলেট শব্দ দিয়ে বিশেষ পরীক্ষা 2-3বার প্রশ্ন আসছে। হ্যামলেট শব্দের অর্থ কি? স্মল ভিলেজ। হ্যামলেট শেক্সপিয়ারের একটা জিনিস, আপনি জানেন নিশ্চয়ই। এই 17 নম্বর টাইপের বাক্য একবার হুবহু বাক্য কপি করে নজরুলের প্রশ্ন আসে, বিদ্রোহী, ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে। 17 নম্বর বাক্যর উপর চাপ দিয়ে, মানে ওই যে বললাম টাইপ নিশ্চিত আসে, 17 নম্বর বাক্যটার মতো করে ওনারা প্রশ্ন বানাইছে নজরুলের একটা প্রশ্ন, বিদ্রোহী দিয়ে, একবার একই টাইপের বাক্য। বুঝে পড়লে সুবিধা এই জায়গায়, না বুঝে পড়লে অসুবিধা অনেক। বুঝে পড়লে সুবিধা অনেক, না বুঝে পড়লে সুবিধা অনেক আছে, বুঝে পড়লে না বুঝে পড়লে অসুবিধা অনেক, বুঝে পড়লে সুবিধা অনেক। আমরা নিশ্চয়ই পজিটিভটা নিতে চাই ভাই, কষ্ট করে যেহেতু পড়তেছি। দেখেন হ্যামলেট, হ্যামলেট রিটেন ইন দ্য আর্লি 17th century, 1700 সেঞ্চুরি। এই 1700 সেঞ্চুরি মানে কি, এটা নিয়ে আমাদের একটা কনফিউশন আছে, যদি এর পিছনে সমস্যা হয় না। 1700 সেঞ্চুরি মানে কিন্তু 1701 না ভাই, 1700 সাল না। 1700 সেঞ্চুরি মানে কিন্তু 1600 থেকে এই 1699 পর্যন্ত। হ্যাঁ, 1700 গেলে গিয়ে কিন্তু 1800 শুরু হয়ে গেছে, বুঝে লইেন। আচ্ছা, হ্যামলেট রিটেন ইন আর্লি 17th century ইজ অ্যাজ অ্যালাইভ এন্ড ড্যাশ। দেখেন ভাই এন্ডের আগে কি আছে? অ্যালাইভ আছে। অ্যালাইভ শব্দটা কি, অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। এখন আপনি চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন, দেখেন এখানে একটা জোস জিনিস আছে, অ্যাজ অ্যালাইভ এন্ড টুডে ড্যাশ অ্যাজ। আমরা কিন্তু অ্যাডজেক্টিভের মানে ডিগ্রি ক্লাসে জিনিসটা পড়ে আসছি, অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ আগেও অ্যাজ হয়, পরেও কিন্তু অ্যাজ হয় আছে। তাহলে এন্ডের আগে যেহেতু একটা অ্যাডজেক্টিভ পাইছেন, এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখন অ্যাডজেক্টিভটা কেমন লাগবে দেখেন তো। এই অ্যালাইভটা কারে মডিফাই করছে? অ্যালাইভটা কিন্তু হ্যামলেটরে মডিফাই করছে। তার মানে কোন একটা বস্তুর নিয়ে যদি ডেসক্রাইব করে, আমাদের যদি ইডিযুক্ত অ্যাডজেক্টিভ, আইনযুক্ত অ্যাডজেক্টিভ অপশন থাকে, আমরা অবশ্যই কোন অ্যাডজেক্টিভ নিব? আইনযুক্ত অ্যাডজেক্টিভটা নিব। তাহলে আছে কেবল আপিলিং, ইয়াস, চিত্তাকর্ষক। তাহলে হ্যামলেট রিটেন ইন আর্লি 17th century ইজ অ্যাজ অ্যালাইভ এন্ড আপিলিং টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 400 years ago। 400 বছর আগে যেমন ছিল হ্যামলেট আজও তেমনই আছে, এটা বোঝাচ্ছে। দ্য মুভি ওয়াজ, এই যে মুভি নিয়ে ডিসক্রাইব করছি আমরা, মুভি ওয়াজ বোরিং লাগবে, বোরিং, আমাদের আইনযুক্ত ওয়াজ আছে 2 জায়গায়। তাহলে আমরা অপশন দুটো কিন্তু কাটিয়ে দিতে পারছি ভাই ভালো করে। তাহলে দ্য মুভি ওয়াজ বোরিং, বোরিং। অ্যাজ সুন অ্যাজ হি বিকেম, তাহলে হি বিকেম, এবার সে কি হয়ে গেছে? কোন ব্যক্তির ফিলিংস বোঝাতে আমরা ইডিযুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করি, তাহলে আমরা এবার ইডি লাগবে, এটা বাদ। দেখেন খেলা কত সহজ বুঝে পড়লে। তাহলে কোন একটা বিষয়কে ডেসক্রাইব করছে বিধে আইনযুক্ত অ্যাডজেক্টিভ, আর কোন ব্যক্তির ফিলিংস বোঝাচ্ছে বিধে আমরা ইডিযুক্ত অ্যাডজেক্টিভ নিলাম। দেন হি পাসড আ ড্যাশ অর্ডার, ড্যাশ অর্ডার। তাহলে অর্ডারটা কেমন? লিখিত অর্ডার ভাই, লিখিত, লেখা কিন্তু শেষ, রাইটিং না ভাই, লিখিত, রিটেন, রিটেন, রিটেন অর্ডার, লেখা শেষ হয়ে গেছে এমন। তাহলে হি পাসড আ রিটেন অর্ডার, সে একটা রিটেন অর্ডারে পাস করছে। দেন আমরা উত্তরগুলো পড়ে যাই।
Hamlet, written in early 17th century, is as alive as and appealing today as it was nearly 400 years ago. The movie was boring as soon as he became bored, he passed a written order. Then করেন 2021 খুব ভালো প্রশ্ন। 20 এবং 21 নিয়ে আমি স্টুডেন্টের কাছ থেকে প্রায়শ প্রশ্ন পাই যে স্যার বুঝি না জিনিসটা, মনোযোগ দিয়ে পড়লে বুঝে যাবেন, আর শুধু রুল নিয়ে খেললে ধরা খাইতে পারেন। রুল পড়েন, বুঝে বুঝে পড়েন, বারে বারে পড়েন, আপনার পরীক্ষা খারাপ হওয়ার চান্স থাকে না। আমি প্রায়শ প্রশ্ন পাই যে স্যার যখন রুলস রেগুলেশন পড়ি তখন তো সেই পারি, কিন্তু যখন খেলতে চাই মানে প্রশ্ন সমাধান করতে আসে তখন কেন যেন রুলসে প্রয়োগ করতে পারি না। রুল প্রয়োগ করতে পারেন না, প্রধান কারণ হলো আপনি আসলে বাক্য বুঝে পড়ার অভ্যাস করেন না, বা আপনার অভ্যাস নাই। আপনি স্যারের ট্রিক্স অ্যান্ড টিপস দিয়া রুল বুঝে গেছেন, বাট আপনার তো রুল ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে বুঝে লাভ নাই, আপনার বাক্য বুঝতে হবে। সেটার জন্য আপনার পড়ার অভ্যাস না করলে ধরা খাওয়ার চান্স থাকবে পরীক্ষার হলে, মানে ভর্তি পরীক্ষায়ও, এবং জীবনের তো ভর্তি পরীক্ষায় শেষ না, আরো জায়গা আছে। বুঝে পড়েন, আল্লাহ বরকত দিবে আপনাকে। বুঝে পড়লে সময় একটু বেশি লাগে শুরুতে, বাট এটাতে বরকত আছে। দ্য লাইসেন্স অফ ড্যান্স ড্রাইভার, ভাই কেমন ড্রাইভারের লাইসেন্স বাতিল করা উচিত? ড্রিঙ্কিং ড্রাইভার, ড্রিঙ্কিং মানে কি? যে ড্রিঙ্ক করতেছে, যে ড্রিঙ্ক করতেছে তারে বাতিল করবেন কেমনে আপনি? অবশ্যই ড্রাঙ্ক, এই যে ড্রাঙ্ক শব্দ লাগবে, ড্রাঙ্ক না, কিন্তু ড্রাঙ্ক নামে কোনো শব্দ নাই। ড্রাঙ্ক মানে হলো মদ্যপ। তাহলে দ্য লাইসেন্স অফ ড্রাঙ্ক ড্রাইভার শুড বি ব্যান্ড। আর দেয়ার ওয়ার ড্যাশ রিয়াকশনস, কেমন রিয়াকশন ছিল বিলটা পাস হওয়ার পরে? রিয়াকশন মানে কিন্তু নাউন এটা, তাহলে মিশ্র অর্থ কি? এ মিক্স লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে আপনার। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? মিক্সড না মিক্সড? অবশ্যই মিক্সড। মিশ্র প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া, তাহলে প্রতিক্রিয়া লেখা আছে, মিশ্র ইংলিশ কি? মিক্সড। উত্তর আপনি অবশ্যই সি নিয়েছেন এবং নিবেন ইনশাআল্লাহ। আসেন ভাই, তাহলে উত্তর কি পেয়েছি আমরা ভাই বোন? দ্য লাইসেন্স অফ ড্রাঙ্ক ড্রাইভার শুড বি ব্যান্ড। দেয়ার ওয়ার mixed reactions after the bill was passed. And then coming back to 22 থেকে 24, অবশ্যই পারবেন, খুব মজা নিয়ে পারবেন। যারা আমার জটিল একটা বাক্য বোঝাতে চেয়েছি বুঝে গেছেন তারা সহজে পারবেন, ভালো লাগবে আপনার ইনশাআল্লাহ। ট্রাই 22 থেকে 24 যারা পারবেন, আপনাদের জন্য একটা হার্টফেল্ট ভালোবাসা থাকবে। এরকম প্রশ্ন আসলে ভালো সংখ্যক স্টুডেন্টরা ঠিকঠাক আনসার দিতে পারে না। যারা পারবেন তাদের ব্যাক পেতে হবে না রিয়েল ডেতে ইনশাআল্লাহ। 22 থেকে 24 একটু মাথা ঘামান, থামান, খাতায় লেখেন, প্লিজ চিন্তা করেন। আসেন আমার সাথে, দেখেন ভাই, দ্য টল জেন্টলম্যান ড্যাশ বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে আমি যদি অপশন নিয়ে খেলি, দ্য টল জেন্টলম্যান হু স্ট্যান্ডিং, এই হু স্ট্যান্ডিং কেমনে হয়? ভারতের সাথে আইনজি দিচ্ছেন, ঠিক আছে, ভাল লাগছে। আপনি স্ট্যান্ডিং কেমনে হয়? একটা ভারতের সাথে আইনজি এমনি হয় না, অবশ্যই একটা বিভাগ থাকবে, যেহেতু নাই ফলে আপনি বাদ। আপনি ইজ স্ট্যান্ডিং দিয়েছেন, ভাল লাগছে, ইজও দিয়েছেন, স্ট্যান্ডিং দিয়েছেন, ভাল লাগছে আপনারে, কিন্তু ভাল লাগে নাই পুরা। কারণ হলো বাক্যে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আপনি আবার একটা ফাইনাইট ভার্ব দিয়েছেন, বাট বাক্যে কোনো ক্লজ মার্কার নাই, ফলে আপনার আর ভাল লাগে না। কারণ বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব হইতে হলে বাক্যে একটা ক্লজ মার্কার লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লজ মার্কার লাগবে, অথবা উল্টা কথা, একটা ক্লজ মার্কার থাকলেই কেবল দুইটা ফাইনাইট ভার্ব লেখা যাবে। ফলে একটা ফাইনাইট ভার্ব আছে আর একটা ফাইনাইট ভার্ব আনা যাবে না, যেহেতু বাক্যে আর কোথাও ক্লজ মার্কার নাই, ফলে বি নাম্বার 1। আর এখানে আসেন, শুধু স্টেন্স তো দেওয়া যাবে না, কারণ স্টেন্সও ফাইনাইট ভার্ব, স্টেন্সটা এখানে যদি বসাই তাহলে ফাইনাইট ভার্ব তো আরেকটা নাই, মানে একটা ক্লজ মার্কার নাই, ফলে এটারও বাদ। স্ট্যান্ডিং লেখা যাবে, স্ট্যান্ডিং কেমনে লেখা যাবে? স্ট্যান্ডিং এর প্যাডের ভিতরে হু ইজ স্ট্যান্ডিং আছে, দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং। আমরা পড়েছিলাম বাক্যটা, এই যে একটা ভারতের আইনজি হয়ে আছে, মানে কি এর প্যাডের ভিতরে একটা ক্লজ মার্কার অক্সিলারি ভার্ব ছিল। ক্লজ মার্কার অক্সিলারি ভার্ব আমরা ফেলে দিয়ে বাক্যটা রিডিউস করেছি, ফলে উত্তরটা হলো ডি নাম্বার। বাক্যটা মূলত ছিল দ্য টল জেন্টলম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। ওকে, চুরাচুটি। 23 আসেন, সাম অফ দ্য পিপল, আমরা অপশন ধরে পড়ি, দেখেন সাম অফ দ্য পিপল ড্যাশ ড্যাশ টু দ্য পার্টি কান কাম। দেখেন কান কাম, আমরা কাম তো অবশ্যই ফাইনাইট ভার্ব, বাক্যে কোনো ক্লজ মার্কার নাই, তার মানে আপনি খেলা একটু খেলেন বুঝে শুন না। দেখেন আপনি কি সি নাম্বার নিতে পারবেন ভাই? সাম অফ দ্য পিপল হু ইনভাইটেড, মানে কিছু মানুষ যারা ইনভাইট করেছিল। হু ইনভাইট মানে কি? যারা ইনভাইট করেছিল টু দ্য পার্টি কান কাম, তারা আসবে। যারা ইনভাইট করছিল তারাই যদি না আসে তাহলে কেন হবে? হইল না আসলে, সি নাম্বার পার্ট। সাম অফ দ্য পিপল ইনভাইটিং মিলে না ভাই, আপনি যদি এটারে রেডিউস করে, মানে রেডিউস ক্লজ আকারেও চিন্তা করেন তাও মিলে না। তাহলে অর্থ কি হয় জানেন? সাম অফ দ্য পিপল হু
আর ইনভাইটিং, কিছু মানুষ যারা ইনভাইট করতেছে তারাই আসে না, মিলে না কথাটা, ফলে এটাও বাদ। পেসিভ লাগবে, মূল পয়েন্ট হলো এটা। সাম অফ দ্য পিপল দে ওয়ার ইনভাইটেড, এই কথাটা ভালোই লাগছিল, বাট আসলে হয় না। সাম অফ দ্য পিপল আপনি কেমনি দিবেন? দে ওয়ার ইনভাইটেড লিখতে গেলে তো একটা ক্লজ মার্কার নাই বাক্যে ভাই, ফলে আপনি উত্তর আছে সি নাম্বারটা। এই বাক্যটা কি ছিল মূলত? সাম অফ দ্য পিপল হু ওয়ার ইনভাইটেড, হু ওয়ার ইনভাইটেড, যেই মানুষগুলোরে ইনভাইট করা হয়েছিল, মানে কিছু মানুষ যাদেরকে ইনভাইট করা হয়েছিল টু দ্য পার্টি কান কাম, তারা আসতে পারবে না, জাহাঙ্গীরনগর আসছে। তাহলে যে হু ওয়ার আমরা রেডিউস করে ফেলছি, হু রেডিউস ক্লজ করতে গেলে ক্লজ মার্কার অক্সিলারি ফেলে দিতে হয়, শুধু ইনভাইটেড রয়ে গেছে। ফলে ইনভাইটেডটা অবশ্যই ফাইনাইট ভার্ব না, মূল ফাইনাইট ভার্ব কিন্তু কাম। এই ইনভাইটেডটার আমরা এখানে বলবো কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। ইয়েস, সেম টাইপের কথা। দ্য ব্রিজ রিসেন্টলি ফর দ্য রেড লোড হ্যাজ বিন ফাউন্ড, এই জন্য হ্যাজ বিন ফাউন্ড, আমরা ফাউন্ডটার যদি প্রিন্সিপাল ভার্ব মানে ফাইনাইট ভার্ব ধরি, এখন চিন্তা করেন আপনি এখানে একটা ভার্ব লিখবেন, আপনি কি দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড কেন লিখছেন? ওয়াজ কনস্ট্রাক্টেড কথাটা ঠিক আছে, কারণ ব্রিজটা নিজে বানায় না, ফলে পেসিভ বুড 100% লাগবে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু যদি আপনি বাক্যে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব নিতে চান, একটা ক্লজ মার্কার লাগবে তো নাই, ফলে বাদ। এখানে আসেন, দ্য ব্রিজ কনস্ট্রাক্টেড এর ভালো লাগতেছে আমার কাছে। হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, এই যে আপনি হ্যাজ বিন কনস্ট্রাক্টেড দিচ্ছেন, তাহলে এটারও কিন্তু আপনার একটা ক্লজ মার্কার নাই, ফলে বাদ। হ্যাজ কনস্ট্রাক্টেড এটা তো মিলে না, বিল তো নিজে কনস্ট্রাক্ট করে না, তাহলে উত্তর হচ্ছে বি। কেমনে দেখেন, বাক্যটা মূলত ছিল দ্য ব্রিজ উইচ ওয়াজ কনস্ট্রাক্টেড, দ্য ব্রিজ উইচ ওয়াজ কনস্ট্রাক্টেড রিসেন্টলি, অথবা which has been constructed recently for the railroad has been found faulty, মানে যেই ব্রিজটারে তৈরি করা হয়েছিল রেল রোডের জন্য has been found faulty, সেখানে ফল্ট পাওয়া গেছে। তাহলে দেখেন ভাই, এখানে যে which was তো না দিয়ে আমরা which has been দেই, হ্যাঁ which has been এটার মতো দেই, which has been constructed, যেটারে কনস্ট্রাক্ট করা হয়েছিল, প্যাসিভ মুড লাগবে। তাহলে আমরা এই যে ক্লোজ মার্কার আর কারে ফেলে দিলাম, অক্সিলারি ফেলে দিলাম, শুধু ভার্বটা রেখে দিলাম কনস্ট্রাক্টেড। তাহলে দ্য ব্রিজ কনস্ট্রাক্টেড মানে কি, দ্য ব্রিজ উইচ ওয়াজ কনস্ট্রাক্টেড অথবা উইচ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড রিসেন্টলি ফর দ্য রেল রোড হ্যাজ বিন ফাউন্ড ফল্টি। বাক্য বুঝে পড়লে সুবিধা এই জায়গায়। ফলে আমরা উত্তর পাইছি কি ভাই? বি নাম্বারটা। আশা করি আপনারা সবাই আমার এই 3টা বাক্য বুঝতে পেরেছেন, এবং যারা পেরেছেন এবং বুঝতে পেরেছেন, আপনাদের জন্য একটা হার্টফেল ভালোবাসা থাকবে। আচ্ছা, নেক্সট 25, 26, 27 3টে প্রশ্ন করেন, একই টাইপের। এবার আর আমি খুব বেশি সময় নিব না বোঝানোর ক্ষেত্রে, কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন এবং ইতিমধ্যে বুঝে গেছেন যেহেতু। 25, 26, 27 এই প্রশ্নগুলো একটু কঠিন, যারা পাচ্ছেন তাদের জন্য সহজ এবং ভালো লাগছে। কঠিন জিনিস যখন আমরা পারি তখন আমাদের কাছে অটোমেটিক একটা ভালো লাগা কাজ করে। আসেন ভাই, আপনি বুঝে ভেবেছেন জানি, অ্যান ইনফ্লেশন রেট ইজ, ভাই ইস্টারে নিশ্চয়ই ফাইনাল ভার্ব ধরবেন। আবার দেখেন সবগুলো অপশনে ভার্ব আছে, কিন্তু আপনি ক্লজ মার্কার পাচ্ছেন না, ফলে আপনি অবশ্যই কোনোভাবে কি লিখতে পারবেন না? প্রিন্সিপাল ভার্ব লিখতে পারবেন না, মেক্স লিখতে পারবেন না, মেক লিখতে পারবেন না, আবার আর মেকিং লিখতে পারবেন না, কারণ আর মেকিং লিখলে কিন্তু মানে আপনি কেমনি কি ক্লজ মার্কার তো নাই, ফলে আপনি মেক লিখতে পারবেন না, মেক্স লিখতে পারবেন না, মেকিং লিখতে পারবেন। মেকিং লিখছেন কেমনে? বুঝছেন, রেডিউস করা হয়েছে। বাক্যটা মূলত ছিল অ্যান ইনফ্লেশন রেট ইজ অনলি 4% which was making a big difference to export, অথবা which is making, এই যে which is কথাটা ফেলে দিয়ে শুধু মেকিংটা রাখছি, হলো উত্তর বি নাম্বার হতে পারে কেন হবে? কারেক্ট সেন্টেন্স কোনটা? দ্য ওল্ড ম্যান ইজ দেয়ার হ্যাপি সিটিং। বাক্য পড়েন ভাই, দ্য ওল্ড ম্যান ইজ দেয়ার হ্যাপি সিটিং। বাক্য পড়ে আপনার কাছে মজা লাগতেছে না? দ্য ওল্ড ম্যান হ্যাপি দেয়ার সিটিং, কি রে ভাই? দ্য ওল্ড ম্যান হ্যাপি দেয়ার ইজ সিটিং, মানে আপনি পড়ে কেমন লাগতেছে আপনার কাছে? দ্য ওল্ড ম্যান দেয়ার সিটিং হ্যাপি, দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি। দেখেন এটা জোস লাগতেছে আপনার কাছে পড়ে। ইয়েস, দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি। যে সিটিং মানে কি? সিটিং মানে হলো তো বাক্যটা এখন আছে সিম্বল আকারে, তো এটা মূলত ছিল কমপ্লেক্স। বাক্যটা মূলত ছিল কি? দ্য ওল্ড ম্যান হু ইজ সিটিং, যে বৃদ্ধ লোকটা বসা আছে, দেয়ার এখানে ইজ হ্যাপি, তিনি খুশি। তাহলে হু ইজ কথাটা কাইটা দিয়ে রেডিউস করে ফেলছে, শুধু সিটিং আছে। দেখেন রিডিং পড়ার অভ্যাস থাকলে দেখেন আমি কিন্তু এবিসি আন্দাজে কাটছে, আমার কাছে ভালো লাগতেছে না, আপনার কাছেও ভালো লাগবে না যদি আপনি রিডিং পড়ার অভ্যাস পরীক্ষার আগে থেকে একটু করে যেতে পারেন। মূল পরীক্ষা গেলে ঠিকঠাক দিকে আপনার মন টানবে, চুম্বকের মতো আপনার মন টানবে সঠিক উত্তরের দিকে। দেয়ার ইজ এ ম্যান ড্যাশ নেক্সট ডোর টু মি। দেখেন ইজ শব্দটা আমাদের মূল প্রিন্সিপাল ভার্ব, এবং আমাদের সবগুলো অপশনে ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব যদি নিতে হয় একটা ক্লজ মার্কার লাগবে। তাহলে দেখেন আমরা এটা নিয়ে চিন্তা করি, হু লিভ কেমনে হয়? হু লিভ কি?
হু তো বুঝাইতেছে ম্যান রে, ম্যান তো সিঙ্গুলার, তাহলে হু লিভস নিলে আমরা ধরতে পারতাম, ফলে এটারে নিলাম না। বুঝছেন তো ভাই? কারণ হু লিভ কথাটা আমাদের চলে, কারণ ফাইনাইট ভার্ব আছে এবং ক্লজ মার্কারও আছে। এখন হুটা তো বোঝাচ্ছে এ ম্যান রে, তাহলে এ ম্যান তো সিঙ্গুলার, তাহলে ম্যান এ ম্যান যদি সিঙ্গুলার হয় তাহলে লিভ হবে না, লিভস হবে, এস লাগবে, ফলের বাদ। হু লিভড, কেমনি কি ভাই? একই টাইপ, হু লিভড। এখানে আমরা নিতে পারবো না কেন? দেয়ার ইজ আ ম্যান হু লিভ নেক্সট টু মি, হু লিভ নেক্সট ডোর টু মি। এই কথাটা নিব না, কারণ হলো টেন্সের বিষয় আছে। দেখেন এই পাশে প্রেজেন্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে, মিলে না। দেয়ার ইজ এ ম্যান ইজ লিভিং, এটার কথা আর আগে মিলে না, কারণ আপনার মানে ক্লজ মার্কার নাই। উত্তর আপনি সেই নাম্বার নেবেন, কারণ হলো বুঝে বুঝে পড়ছেন আপনি। দেয়ার ইজ আ ম্যান, তারপর মূলত কি ছিল ভাই? এই যে দেয়ার ইজ আ ম্যান হু ইজ লিভিং নেক্সট ডোর টু মি। তাহলে এই যে হু ইজ লিভিং, হু ইজ লিভিং, হু আছে ইজ লিভিং, হু ইজ কাইটা দিয়ে শুধু লিভিং রাখছি ভাই। উত্তর হচ্ছে দেয়ার ইজ আ ম্যান লিভিং নেক্সট ডোর টু মি। আশা করি আপনারা ভাই বুঝে গেছেন, আমার আর বোঝাইতে হচ্ছে না। উত্তর হচ্ছে আমরা পেয়ে গেছি 25 বি, অ্যান ইনফ্লেশন রেট ইজ অনলি 4% মেকিং আ বিগ ডিফারেন্স টু এক্সপোর্ট। এবং এখানে দ্য ওল্ড ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি, এবং দেয়ার ইজ আ ম্যান লিভিং নেক্সট ডোর টু মি। করেন 28, 29, এই দুটো প্রশ্ন কিন্তু একই টাইপের। দেখেন ভাই কত প্রশ্ন আসছে, এগুলো বানাই দিছি না, একটা বানাই দিই ভাই, আর অনেক প্রশ্ন আছে, আমি অল্প কয়টা শুধু আপনাদের দেখাচ্ছি। আপনি এগুলো ধরে এগুলো প্যাটার্নে টাইপে আপনি এগুলো পারবেন ইনশাআল্লাহ। করেন ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দ্য র ম্যাটেরিয়াল ড্যাশ টু প্রোভাইড ফিনিশ গুডস। চিন্তা করেন, এগুলো জোস প্রশ্ন, এগুলো পারবেন মানে আপনার ইংলিশের অবস্থা ভালো, এগুলো পারবেন না মানে আপনার ঘাটতি আছে, আপনার রিডিং পড়ার আরো দরকার আছে, বুঝে বুঝে পড়ার দরকার আছে ভাই। আমি আপনাদেরকে আগে বলেছিলাম এমন প্রশ্ন আপনি পাবেন বা পেয়েও গেছেন, সেটা হলো গ্রামাটিক্যালি 4টাই কারেক্ট, অর্থের দিকে চিন্তা করে একটারে ঠিক করতে হবে। ফলে গ্রামার ইজ অবশ্যই ইম্পর্টেন্ট, বাট অ্যালংসাইড গ্রামার ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ওকে ভাই আসেন, বাকি বলছে ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইডটা অবশ্যই আমাদের মূল ভার। দ্য র ম্যাটেরিয়াল ড্যাশ টু প্রডিউস ফিনিশড গুডস, ফিনিশ শব্দটা অবশ্য ভার্ব ধরিয়ে না পারে, এটা ফিনিশ গুডস মানে শেষ পণ্য, এখানে কিন্তু ফিনিশটা অ্যাডজেক্টিভ আকারে বসা আছে। এখন অপশনের দিকে তাকালে দেখেন সব জায়গায় ভার্ব আছে, সব জায়গায় কি আছে? ভার্ব আছে। এখন আপনি খেলেন একটু, দ্য ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দ্য র ম্যাটেরিয়ালস উইচ নিড কি মিলে ভাই? এখানে উইচ নিড কেমনে দেন? এই উইথ দ্বারা কারে বোঝাচ্ছে? র ম্যাটেরিয়ালসকে। তাহলে বাকি অর্থ কি? ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড, ন্যাচারাল রিসোর্সগুলো প্রোভাইড করে র ম্যাটেরিয়ালস, যেগুলোকে প্রয়োজন প্যাসিভ মুড, যেগুলোকে প্রয়োজন মানে ন্যাচারাল রিসোর্সে প্রোভাইড করে র ম্যাটেরিয়াল যেগুলোকে প্রয়োজন টু প্রডিউস করতে ফিনিশ গুডস মানে শেষ পণ্যটা, মানে আমরা যেই পণ্যটা ব্যবহার করি ওটাকে ফিনিশ গুডস বলে আর কি। তাহলে যে এই র ম্যাটেরিয়ালস গুলোকে প্রয়োজন, প্যাসিভ মুড লাগবে ভাই, এখানে প্যাসিভ মুড আছে নাই, বাদ। নিডিং, আপনি কি এটা প্যাসিভ মুড নিতে পারেন? মানে আপনি রেডিউস ক্লজ চিন্তা করেও কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ যদি রেডিউস করেন তাহলে বাক্যটা র ম্যাটেরিয়ালস উইচ আর নিডিং কথাটা মিলে না ভাই। আর নিডিংটা আপনি পড়েন নাই কখনো, নির্ভরতা আইন যে আমরা ব্যবহার করিও না, উইচ আর নিডিং আপনি বলতে পারছেন না। কিন্তু আবার আর নিডেড কথা নিতে পারবেন না, কারণ আপনি ক্লজ মার্কার কিন্তু নাই, ক্লজ মার্কার না থাকলে আপনি আর নিডেড নিতে পারেন না। মানে এটা অবশ্যই হইতো যদি উইচ থাকতো, উইচ থাকলে আমরা উইচ আর নিডেড অবশ্যই কারেক্ট আনসার ধরতাম, বাট ওনারা ইচ্ছা করেই উত্তর এই নাম্বারের ভিতরে রাখছে। কারণ কি? এই নিডেডের প্যাডের ভিতরে উইচ আর আছে, ওই যে র ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়াল যেহেতু বস্তু আমরা উইচ নিতে হয়েছে, আর র ম্যাটেরিয়াল যেহেতু প্লুরাল এই জন্য আমরা মানে বস্তুর পরিবর্তে উইচ নিলাম, আর যেহেতু প্লুরাল এই জন্য আমরা উইচ আর নিলাম। উইচ আর নিডেড। তাহলে ন্যাচারাল রিসোর্স গুলোর জন্য প্রয়োজন র ম্যাটেরিয়াল, যেগুলোকে আবার প্রয়োজন টু প্রডিউস ফিনিশ গুডস। তাহলে উইচ আর রেডিউস ক্লজ আকারে আমরা ক্লজ মার্কার অক্সিলারি ফেলে দিলাম, শুধু নিডেড রয়ে গেছে। আর দ্য ম্যান ড্যাশ দ্য গেট হ্যাজ নট ইয়েট কাম, তাহলে কি বলবেন? দ্য ম্যান হু হ্যাভ ওপেন তো নেবেন না, টু ওপেন নেবেন না, ওপেন টু লিখবেন না, উত্তর আপনি দ্য ম্যান হু ইজ ওপেনিং দ্য গেট, যে গেটটা খোলে, হ্যাজ নট ইয়েট কাম তিনি এখনো আসেন নাই। তাহলে এই যে হু ইজ কামিং কথাটা আমরা হু ইজ কথাটা ফেলে দিয়েছে, শুধু ওপেনিং আছে। তাহলে দ্য ম্যান ওপেনিং দ্য গেট হ্যাজ নট ইয়েট কাম, যিনি দরজাটা সম্ভবত খোলেন তিনি আসেন নাই। ফলে ভাই উত্তর পেয়ে গেছি ন্যাচারাল রিসোর্সেস। এটা খুব ভালো বাক্য, বুঝে পড়ার খুব দরকার আছে। ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দ্য র ম্যাটেরিয়ালস উইচ আর নিডেড, কিন্তু উইচ আর কথাটা আমরা ফেলে দিয়েছি, এখানে উইচ থাকলে এটা ধরতে পারতাম টু প্রোভাইড ফিনিশ গুডস, ফিনিশটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ ভাই, বুঝে শুনে পড়েন। দ্য ম্যান ওপেনিং দ্য ডোর হ্যাজ নট ইয়েট কাম। আসেন
এবার করেন 30 থেকে 32, আর নাই, প্যাঁচ গোছের প্রশ্ন মোটামুটি শেষ। আল্লাহু আকবার। আজ দেখলে সবসময় আবার মানে জিরান পার্টিসিপল অ্যাজ ইফ ভাববেন না, একটু বুঝে পড়ার যে দরকার আছে ওটা বোঝানোর জন্য আমি কিছু প্রশ্ন এখানে আপনাদের জন্য রেখেছি। প্রত্যাশা করি আপনারা এটা ক্লিক করতে পেরেছেন ইতিমধ্যে। আসেন ভাই, আমরা 30 নম্বর প্রশ্নের উত্তর নিশ্চয়ই এটা চিন্তা করেছি। দেয়ার ওয়াজ আ স্মল রিসেপশন, একটা স্মল রিসেপশন ছিল ফলোইং দ্য ওয়েডিং এর পরে। ভাই ফলোইং মানে ফলো করে না, ফলোইং মানে পরে, ফলে এটা প্রিপোজিশন বলবো, আফটার। তাহলে দেয়ার ওয়াজ আ স্মল রিসেপশন আফটার দ্য ওয়েডিং, এখানে ফলোইং মানে কি আফটার, প্রিপোজিশন। দেন হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড রিগার্ডিং মানে সম্বন্ধে, অ্যাবাউট অর্থ দেয়, ফলে অবশ্যই প্রিপোজিশন। আই নো নাথিং, আমি জানি না কিছুই, রিগার্ডিং দিস ম্যাটার, এই ম্যাটারটার ব্যাপারে, ওই যে অবশ্যই প্রিপোজিশন। এগুলো সব পরীক্ষা আসছে ভাই, আমি বানাই দেই নাই কিন্তু। দেখেন আইনযুক্ত ওয়ার্ড আছে, এই জন্য ভাবতেছি আপনারা ভেজালে পড়তে পারেন। এই যে ফলোইংটারে জিরান বলতে চাইেন না, আবার অপশনে যদিও নাই, নাউন দিতে চাইেন না, প্রিপোজিশন অর্থ দিক খেয়াল করেন। রিগার্ডিং অবশ্যই এটাকে আমরা প্রিপোজিশন বলছি। এখানে আই নো নাথিং রিগার্ডিং দিস ম্যাটার, অবশ্যই রিগার্ডিং অর্থ কি সম্বন্ধে। নিজের মতো করে একটু ভাবেন, খাতায় লিখেন। এবার আসেন আমার সাথে ভাই, এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা কেমন। আমরা পড়েছিলাম কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে আমরা বলি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের উত্তর কিন্তু আছে প্রেজেন্ট পার্টিসিপল। সেম 34, দ্য ওল্ড ম্যান হ্যাজ আ ওয়াকিং স্টিক। আপনি ওয়াকিং স্টিক, আপনি কি এটারে স্থির অবস্থা পাচ্ছেন নাকি গতিশীল অবস্থা পাচ্ছেন? অবশ্যই স্থির। বুঝতে সমস্যা হলে আপনি খেলেন একটু ঘুরাইয়া, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং? স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য স্টিক, ফলে অবশ্যই আপনি জিরান বলছেন। দেন আই জয়েন্ড দ্য রাইডিং স্কুল, I joined a riding school. Yes, গতিশীল বোঝাচ্ছে, ফলে পার্টিসিপল। বুঝতে সমস্যা হলে খেলেন উল্টা, স্কুল ফর রাইডিং না স্কুল ইজ রাইডিং, স্কুল ইজ রাইডিং। এটা আপনি বুঝতে পারেন না মনে হয়। আপনি প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে আন্ডার প্রিভিলেজড এলাকায় কিছু স্কুল থাকে, বাসের ভিতরে স্কুল, মানে ওই বাসের ভিতরেই লাইব্রেরি, টিচাররা থাকে। টিচাররা ওই বাসটা নিয়ে, মানে ওই চলন্ত স্কুলটা নিয়ে কিছু সময় এই এলাকায় থাকে, আবার 1 ঘন্টা 2 ঘন্টা এখানে বাচ্চাদেরকে, ছিন্নমূল বাচ্চাদের পড়িয়ে আরেকটা স্কুলে যায়। এটাতে বলি রাইডিং স্কুল, তার মানে চলন্ত স্কুল। কিন্তু তাহলে স্কুল ইজ রাইডিং ভাই, অবশ্যই আপনি এটাতে জিরান না বলে কি বলবেন? পার্টিসিপল বলবেন। ওকে ভাই, তাহলে আমরা 33-এ পেয়েছি এডুকেশন ইজ এনলাইটেনিং, তার অবশ্যই পার্টিসিপল। দ্য ওল্ড ম্যান হ্যাজ আ ওয়াকিং স্টিক, অবশ্যই স্টিক ফর ওয়াকিং, ফলে জিরান। আর আই জয়েন্ড দ্য রাইডিং স্কুল, রাইডিংটা আমরা বলবো অবশ্যই পার্টিসিপল। এখানে জিরান দেওয়া আছে, অবশ্যই উত্তর হবে পার্টিসিপল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেন এবার আপনি 36 থেকে 38 একটু মাথা ঘামান প্লিজ। যত ঘামাবেন এখন, পরীক্ষার হলে আপনার তত কম ঘামাবে। = 36 to 38 হয়ে গেছে ভাই। এবার আসেন, আমরা দেখছি দ্য গার্ল ডান্সিং ইজ মাই ডটার। আস্তাগফিরুল্লাহ। এবং আমি নিজেও দেখেছি এমন মানে ভালো মানুষ, তার মেয়ে ডান্স করেন, এবং উনি আমাকে একবার, মানে আমি স্টুডেন্ট পড়াতাম আর কি, তো উনি ওনার মেয়ে যে ডান্স করতো বা কোথায় কোথায় উনি পারফরমেন্স করেছেন ওনার মেয়ে, ওটা আমাকে এনে দেখান। এখন আনফর্চুনেটলি আমি তো টিচার, এখন আমি তো বলতে পারি না যে আমি দেখবো না। উনি আইনে আমার বড় স্ক্রিনে দেখেন তো আমার মেয়ে ডান্স করে কেমন লাগতেছে। তখন আমি মানে উপরের দিকে তাকায়া বলতেছি হ্যাঁ জোস জোস, না আমার টিউশন টিকাইতে হবে এই জন্য জোস জোস বলছি। আবার বলতেছি ভাই আপনি আপনার মেয়ের ডান্স দেখাচ্ছেন, এটা তো আমার দেখা ঠিক না। আবার আপনার মেয়ে যে ডান্স হচ্ছে এটাও ঠিক না, মানে রিলিজিয়াস দৃষ্টিকোণ থেকে। উনি হয়তো এটা সহজ ভাবেন, আপনারাও কেউ হয়তো এটা সহজ ভাবতে পারেন, বাট আনফর্চুনেটলি যারা ওই অঙ্গলে থাকেন ওনাদের লাইফটা কলুষিত হয়। আমরা যারা ভালো থাকার চেষ্টা করি আমাদের লাইফেই কলুষিত, আর ওই লাইফ তো কলুষিত না হয়ে হয় না একরকম। দ্য গার্ল ডান্সিং ইজ মাই ডটার, অবশ্যই আমার সাথে যাবে না ইনশাআল্লাহ। তাহলে এই যে ডান্সিং শব্দটাকে আপনি কি বলবেন? ডান্স করতেছে মানে ডান্স অবস্থায় আছে, মুভিং অবস্থা বোঝাচ্ছে, কিন্তু ডান্স করতেছে মেয়েটা আমার মেয়ে, এমনটা বলছে এই প্রশ্নে। আস্তাগফিরুল্লাহ। তাহলে ভাই কি বলবেন এখানে? দ্য গার্ল ইজ ডান্সিং, দ্য গার্ল ইজ ডান্সিং, অবশ্যই আপনি পার্টিসিপল বলবেন, মুভিং বোঝাচ্ছে। লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, হারিয়ে যাওয়া অপরচুনিটি কখনো ফিরে আসে না, অবশ্যই লস্টটা আমরা পার্টিসিপল বলবো, এবং এটা পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, এখানে পাস্ট পার্টিসিপল আমরা পার্টিসিপল বলছি এখানে। এ রিটায়ার্ড অফিসার, এগেইন আপনি অবশ্যই এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বলবেন। অ্যাজরিভ আকারে যদি কোনো শব্দের পান, পার্টিসিপল অপশন থাকলে পার্টিসিপল দিবেন, এবং সেটা নিশ্চয়ই
পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে এখানে বসা আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তর পেয়েছি ভাই, দ্য গার্ল ডান্সিং, ডান্সিংটাকে আমরা দেখছি পার্টিসিপল আকারে প্রেজেন্ট পার্টিসিপল। লস্ট অপরচুনিটি, লস্টটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এখানে রিটায়ার্ড অফিসার এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা শুধু পার্টিসিপল আকারে পেয়েছি। এন্ড দেন 39 থেকে 41, চিন্তা করেন ভাই, পরীক্ষা আসছে রে ভাই এগুলো। হোয়াট ইজ দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ড? বাহ, ভালো প্রশ্ন, 4টা বাক্য দিয়ে দিছে, বলছে এবার কোনটা জেরান্ড বাইর করে দাও। এগুলো কঠিন টাইপের প্রশ্ন। গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট, সহজ প্রশ্ন, এটা আমরা আগে করে এসেছি। 41 সুইমিং ইজ গুড ফর হেলথ, খুবই সহজ, আপনি একবারে একতরফে পেরে যাবেন। একটু মাথা ঘামান। আসেন ভাই, আমরা 41 থেকে শুরু করি। 41 সুইমিং ইজ গুড, ভার্বের আগে যদি সাবজেক্ট আকারে ভার্ব প্লাস আইএনজি থাকে অবশ্যই আমরা সেটাতে জেরান্ড বলি, আমাদের অপশনে আছে ওইটা। গোয়িং দেয়ার, এখানে একটা কমা আছে, আমরা পড়েছিলাম সিম্পল সেন্টেন্সে যখন দুটা অ্যাক্ট থাকে প্রথম একটা কিন্তু আমাদের জেরান্ড হয়। তাহলে গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট, সেখানে গিয়ে তার বন্ধুর সে অনুপস্থিত পাইছে, আগে সে সেখানে গেছে তারপর বন্ধুর অনুপস্থিত পাইছে, তার মানে আগে সে গেছে, এটাতে আমরা বলতে হবে জেরান্ড আকারে জেরান্ড। আর এখানে কি আছে, জেরান্ড কোনটা? আই স দ্য গার্ল ডান্সিং, ডান্সিং মানে ডান্স করতেছে এমন অবস্থা, ফলে এটা পার্টিসিপল ভাই। আই এম ডান্সিং, অবশ্যই এটাও পার্টিসিপল, চলমান অবস্থা হচ্ছে। ডান্সিং, এই যে ডান্সিংটা আপনি বলবেন অবশ্যই জেরান্ড। আর দ্য গার্ল কেম হিয়ার ডান্সিং, নাচতে নাচতে, এটাও কিন্তু পার্টিসিপল। তাহলে আমরা এ বি এবং এ বি ডি তে পাইছি পার্টিসিপল, আর সি তে পাইছি জেরান্ড। দেখেন এই কথাটাই আমাদের এখানে নিশ্চয়ই আছে। তাহলে বলছে জেরান্ড আকারে কোন বাক্যে আছে, আমরা সিতে পেয়েছি ডান্সিং ইজ আ গুড এক্সারসাইজ, আর বাকি সব কিন্তু পার্টিসিপল। পার্টিসিপল ভিন্ন জায়গায় বসা আছে যদিও। আর গোয়িংটার আমরা অবশ্যই বলছি সেখানে গিয়ে সে পাইছিল, তাহলে পাইছে কিন্তু পরে আগে গেছে, এবং হি ইজ গোয়িং এমনটা বোঝাচ্ছে কিন্তু আমরা, ফলে এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারছি। আমি সম্ভবত জিরান বলেছি, সরি, যদি জিরান বলে থাকি অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা বলেছিলাম দুটা সিম্পল সেন্টেন্সে দুটা অ্যাক্টের প্রথম একটাকে আমরা আইনযুক্ত অবস্থা যখন পাই সেটা আমরা বলি কি প্রেজেন্ট পার্টিসিপল। এন্ড দেন সুইমিংটা আমরা অবশ্যই কি বলছি ভাই, জিরান বলতে হচ্ছে। 42-3 করেন। Again pause দেন, একটা সহজ ভাই। Making a good result in the exam needs a lot of hard work. Yes. He started reading. পেরেছেন না সহজে ভাই? ইয়েস, সহজ প্রশ্ন, আমার খুব বোঝাইতে হবে না জানি। মেকিং আ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করা, আপনি এটা জিরান ছাড়া কি বলবেন আর? আপনি দেখতে পাচ্ছেন মেকিং আ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করা। নিডসটা আমাদের ভার্ব, বাকি শুরুটাই সাবজেক্ট আকারে বসা আছে, বাট মেকিংটা আপনি জিরান ছাড়া কি বলবেন, সাবজেক্টের প্লেসে বসা আছে। ওকে, ফলে জিরান্ড, ভালো রেজাল্ট করাটা, পরীক্ষা ভালো রেজাল্ট করাটা, নিডস প্রয়োজন, মানে ভালো রেজাল্ট করার জন্য প্রয়োজন এ লট অফ হার্ড ওয়ার্ক, অবশ্যই এটা জিরান্ড ছাড়া কিছু না। হি স্টার্টেড রিডিং, সে কি শুরু করেছিল, সে পড়াশোনা শুরু করছে, ফলে জিরান্ড আকারে যদি অপশন থাকে আমরা সেটাই দিব। ইয়েস, দেন 44, 45, 46, 47, খুব ভালো প্রশ্ন, বিশেষ করে 44, বাকিগুলো সহজেই পেরে যাবেন জানি। 40 থেকে 47, প্লিজ একটু পজ করেন, প্লিজ একটু ভাবেন, যত ভাববেন এখন পরীক্ষা হলে আপনার তত কম ভাবতে হবে ইনশাআল্লাহ। আসেন আমার সাথে একটু খেলেন, আমরা নিচ থেকে খেলে আসি একটু। 47, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয়, ওই যে আগেই দেখে আসছি আমরা, একটু আগেও যেটা দেখে এসেছিলাম আমরা দেখেছি সিম্পল সেন্টেন্সে যখন দুটা অ্যাক্ট থাকে, দুটা অ্যাক্টের প্রথম একটাকে আইনযুক্ত অবস্থা আমরা যখন পাই সেটা আমরা বলি কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে হিয়ারিং দ্য নয়েজ শুনে ছেলেটা জেগে উঠেছিল, তাহলে ছেলেটা দুটা কাজ করছে, জেগে উঠছে আর নয়েজ শুনছে। আগে কি করছে, জেগে উঠছে না শুনছে, তাহলে আগে যেহেতু শুনেছে এই পার্টটা, সেটা আমরা বলবো জেরা পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে। আর উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, আমরা এনজয় করেছিলাম, আমরা কি এনজয় করেছিলাম, সুইমিং, ফলে অবশ্যই এটা জিরান্ড। আরো আছে না, এই যে জিরান্ড আছে। আই ফাউন্ড দ্য বয় রিডিং আ বুক, আমি পাইছিলাম ছেলেটারে একটা বই পড়া অবস্থায়, কিন্তু ছেলেটার একটা অবস্থা রেফার করছে, চলমান অবস্থা বোঝাচ্ছে। আই ফাউন্ড দ্য বয়, আমি ছেলেটারে পেয়েছিলাম পড়া অবস্থা, আমরা পড়েছিলাম কিন্তু এটা যে ফাইনাইট ভার্বের অবজেক্টের পরে যখন আইনযুক্ত ফাইনাইট ভার্বের, এটা কিন্তু ফাইনাইট ভার্ব তাই না, ফাইনাইট ভার্ব তো না, ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে। আই ফাউন্ড, আমি পেয়েছিলাম, কারে পাইছিলাম, কি পাইছিলাম, ছেলেটারে পাইছিলাম, উত্তর কিন্তু আছে। তার মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর আইনযুক্ত ওয়ার্ড পাইলে আমরা সেটা বলি প্রেজেন্ট পার্টিসিপল, এই যে আছে। এবং এটাতে আপনি কি বলবেন, ড্যাশ ডিম ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার্স, কেমন ডিম সার্ভ করা হয়েছে প্লেয়ারদেরকে, সিদ্ধ করা হইতেছে ডিম না সিদ্ধ করা হয়ে গেছে এমন ডিম, বা সিদ্ধ করা হইতেছে হলে আপনি কেমনে দিবেন, সিদ্ধ হয়ে গেছে এমন ডিম, তাহলে বয়লিং দিবেন না, আপনি বয়েলড দিবেন। ইয়াস, ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটা।
তাহলে বয়েলড এগস সিদ্ধ হয়ে গেছে এমন ডিম ওয়ার সার্ভ করা হয়েছিল টু দা প্লেয়ারদেরকে। আশা করি আপনারা সহজেই আনসারগুলো বুঝতে পেরেছেন ভাই। সিদ্ধ করা হয়ে গেছে এমন ডিম লাগবে, বয়েলড এগস ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার্স। আই ফাউন্ড দ্য বয় রিডিং, রিডিংটা আমরা অবশ্যই বলছি প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের পরে আমরা ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর আইএনজি পাইলে আমরা সেটা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এবং আমরা এনজয় করেছিলাম, কি এনজয় করেছিলাম? সুইমিং, জিরান। এবং এখানে হিয়ারিং দ্য নয়েজটা শুনছে কে? বয়। তাহলে জেগে উঠছে, শুনেছেও, তাহলে আগে যেহেতু শুনছে ফলে এটা আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে সমস্যা আরো খেলা আছে, দা বয় ইজ হিয়ারিং কিন্তু হয়, দা বয় ইজ হিয়ারিং, ফলে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা ক্লাসের একবারে অন্তিম লগ্নে চলে এসেছি আলহামদুলিল্লাহ। 48 থেকে 50 আপনি একটু পজ করেন, থামান, খেলেন। 48 জোস প্রশ্ন, 49 সহজ প্রশ্ন, 50 ভালো প্রশ্ন। আপনারা একটু ভাবতে হবে, আপনারে ওনারা ভাবাবে। প্রত্যেকটা প্রশ্ন নেই ভাই 20 সেকেন্ড 30 সেকেন্ড আপনি ভাবেন, উত্তরটা চিন্তা করেন, দেন আমার সাথে একটু আপনি খেলতে আসেন। আপনি পেয়ে গেছেন দ্য মেশিন মেড ইন জাপান ইজ নাও ওয়ার্কিং। তাহলে এই যে ইজ নাও ওয়ার্কিং, আপনি এটা হলো আমাদের মানে ইজ আর ওয়ার্কিং, এটা হলো আমাদের মূল ভার্ব পার্ট। ওয়ার্কটা মূল প্রিন্সিপাল ভার্ব, ইজটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে আমরা একটা ফাইনাইট ভার্বই পাচ্ছি। মেডটার আপনি ফাইনাইট ভার্ব ধরতে পারবেন না, কারণ ধরতে হলে তার আগে একটা কি লাগবে, মানে আমাদের বাক্যে একটা ক্লজ মার্কার লাগবে, নাই। ফলে এই মেডটা কেন হয়েছে? যেই মেশিনগুলো জাপানে তৈরি হয়েছিল, তাহলে বাক্যটা এমন হলে ভালো হইতো, দ্য মেশিন হয়েছে, দ্য মেশিন উইচ ওয়াজ মেড, দ্য মেশিন উইচ ওয়াজ মেড, বাক্যটা ছিল এরকম, দ্য মেশিন উইচ ওয়াজ মেড। তাহলে উইচ ওয়াজটা আমরা ফেলে দিয়ে শুধু মেডটারে রাখছি, ফলে আমরা কি বলবো ভাই? পাস্ট পার্টিসিপল ফর্ম না, প্যাসিভ মুডে পাস্ট পার্টিসিপল ফর্ম। ইয়েস। ওয়াচিং টেলিভিশন ইজ মাই ফেভারিট প্যাস্টাইম। প্যাস্টাইম মানে আমার হবি আর কি। তাহলে এখানে টেলিভিশন ইজ ওয়াচিং না টেলিভিশন ফর ওয়াচিং? ইয়েস, টেলিভিশন ফর ওয়াচিং। তাহলে অবশ্যই আপনি এটারে জিরান বলবেন, আমি জানি। অ্যান্ড দেন উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড, জিরান কোনটা? আই নো দ্য ড্যান্সিং গার্ল, চলমান অবস্থা বোঝাচ্ছে, ফলে পার্টিসিপল। দিস ইজ মাই রিডিং রুম। ইয়েস, রিডিং রুম তো চলে না, রিডিং তো আর হাইটা আপনার কাছে যায় না। রুম ফর রিডিং, রুম ইজ রিডিং না কিন্তু, ফলে এটা জিরান। আর এখানে ব্রিং মি দ্য ফ্লোটিং পেপার, কেমন পেপার? ভাসতেছে, ভাসমান পেপার, ফলে পার্টিসিপল। আই স হিম, আমি তারা দেখছিলাম, রিডিং পড়া অবস্থায়, ফলে পার্টিসিপল। আপনি উত্তরে নিশ্চয়ই পেয়ে গেছেন, সবগুলো ঠিকঠাক। ইয়াস, আপনি 48-এ পেয়েছেন উইচ ওয়াজ মেড, ফলে এটাতে পাস্ট পার্টিসিপল ফর্ম বলবেন, রিডিউস করা হয়েছিল। ওয়াচিং টেলিভিশন, অবশ্যই ওয়াচিংটা জেরার বলবেন। অ্যান্ড 50-তে আপনি বলছেন জিরান কোনটা? আমরা জিরান আকার পেয়েছি বি নাম্বারটা। দিস ইজ মাই রিডিং রুম রে কিন্তু চলমান অবস্থা আমরা পাই না। রুম ফর রিডিং না রুম ইজ রিডিং? অবশ্যই রুম ফর রিডিং। বাকিগুলো সব আই নো দ্য ড্যান্সিং গার্ল, মানে নাচতেছে যে মেয়েরা সেটা আমি চিনি, তাহলে গার্ল ইজ ড্যান্সিং। ব্রিং মি দ্য ফ্লোটিং পেপার ইজ ফ্লোটিং। আই স হিম রিডিং, আমরা বলেছিলাম ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্টের পরে আইনযুক্ত অবস্থা পেলে কিন্তু আমরা সেটা কি বলি ভাই? পার্টিসিপল বলি। আর এখানে রুম ইজ রিডিং না, বরং রুম ফর রিডিং। এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনি এখন নিশ্চিত করে জেরান পার্টিসিপল নিয়ে সব ধরনের কনফিউশন ক্লিয়ার করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আমি বলতে পারছি, যেহেতু আমি সবকিছু বোঝাতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন। আপনার জন্য এখন কাজ হলো, আপনাদের যে বইটা আছে এই বইটা থেকে আরো প্রশ্ন সমাধান করেন। ইনশাআল্লাহ প্রশ্নগুলো সমাধান করার সময় আপনি আমার কথাগুলোকে বারে বারে পাবেন, ভালো লাগবে আপনার। আমার জন্য দোয়াও করবেন জানি। দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।